গায়ে কি ঘুমের ওষুধ মেখে রাখিস? মানে? মানে তোর কারণে এতক্ষণ ঘুমালাম, আমার কতটা লস হয়েছে জানিস? তা আমার কি দোষ? তোকে জড়িয়ে রেখেছে বলেই ঘুমের ওষুধ নাকি যেন সুরসুরি দিয়েছে। আশ্চর্য, আমি বলেছিলাম আমাকে ধরে থাকেন। উজ্জ্বল ভ্রু নাচালো। রুমুকে হ্যাঁচকা টেনে বিছানায় ফেলে তার উপর ভর ছেড়ে দিল। তুই বললে তোকে ধরে থাকবো এই চিন্তা ভাবনা আসে কেমনে? তুই আমার ডার্লিং না, কলিজা না, ময়না না, চুমু বউ না? বাতাস অন্যদিকে বইছে কেন? আর আমার চুমু বউ ডিউটিতে ফিরেছে, এখন শুধু তার কাজ আমাকে ভালোবাসা। পরীক্ষা শেষ, আমাকে কোথাও একটু ঘুরতে নিয়ে যান না। যাবি? যাবো, বলুন কোথায়? চল তোর রাশেদ ভাইপারের সাথে দেখা করে আসি। মজা নিচ্ছেন? আমায় ছাড়ুন, আজ কিন্তু আপনাকে গান গাইতেই হবে। অসম্ভব। উজ্জ্বল, আমায় কিন্তু কথা দিয়েছিলেন আপনাকে গান গাইতেই হবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমু উজ্জ্বল ছাদে এলো। আজকের আকাশে তারায় ভর থাকলেও চাঁদের দেখা নেই। দুজনে ছাদের কোনায় বসে নিজেদের গল্পে মেতে আছে। এর মাঝে উজ্জ্বল খালি গলায় গান ধরল। আজ নেই কোনো গিটারের সুর। রুমু ভিডিও করলো। এই ভিডিওটা সে পোস্ট করবে। যেহেতু অনেকটা সময় তারা ঘুমিয়েছে, মাঝরাতেও তাদের ঘুমের রেশ নেই। উজ্জ্বলের কোলে মাথা রেখে শুয়ে রুমু মস্ত বড় আকাশটা আজ তার ছাউনি। নিরিবিলি পরিবেশটায় হঠাৎ হট্টগোলের শব্দে দুজনে সচেতন হয়ে কান খাড়া করতে শুনতে পেল রাশেদের গলা এবং কে যেন কিছু একটা ভাঙছে। রুমু ভয় পেয়ে যায়। তার জানা মতে বাবা আজ বাড়িতে নেই। তবে কি সেই সুযোগটাই নিল রাশেদ? তবে রাশেদ ঝামেলা করছেই বা কি নিয়ে? উজ্জ্বল, আমার না ভয় লাগছে। রাশেদ ভাই কার সাথে এতটা ঝামেলা করছে? চাচির গলাও তো শোনা যাচ্ছে। মা ছেড়ে ঝামেলা লাগলো নাকি? বুঝতে পারছি না উজ্জ্বল, ভয় লাগছে আমার। আরে ভয় পাই না, আমি বরং দেখে আসি। তুই ছাদে একা থাকতে পারবি তো? পারবো। উজ্জ্বল গাছ বেয়ে রুমুদের ছাদে গেল। এরপর ছাদ থেকে সুপারি গাছ বেয়ে নেমে গেল নিচে। রাশেদের রুমের জানলা একটু ফাঁক ছিল বিধায় সে দেখতে পেল আসল ঘটনা। আনিকাকে বেল দিয়ে দেদারসে মারছে রাশেদ। তবে কি নিয়ে তাদের ঝগড়া বুঝে উঠতে পারছে না কিছুতেই। উজ্জ্বলের দম বন্ধ হয়ে এলো। একটা মানুষ এতটা পাষাণ কি করে হতে পারে? সবচেয়ে বড় পাষাণ তো রাবেয়া, যিনি কিনা ছেলের মুখের অন্যায় মুখ সহ্য করছেন, আনন্দ লুটছেন। উজ্জ্বল যখনই চেঁচিয়ে রাশেদকে ডাকতে যাবে, তখনই রাশেদ কাচের একটি ওষুধের শিশি ছুঁড়ে দিল অনিকার মাথায়। মুহূর্তেই মেয়েটার মাথা ফেটে কল গলিয়ে রক্ত ঝরছে। এই দৃশ্য উজ্জ্বলকে হিংস্র করে তোলে। চোখের সামনে এক মুহূর্তের জন্য ভেসে উঠল রুমুকেও নিশ্চয় এভাবেই মারা হয়েছিল। উজ্জ্বলের চিৎকার চেঁচামেচিতে এলাকার সকলে জড়ো হয় বাড়ির উঠানে। আনিকা মাথা চেপে দাঁড়িয়ে আছে। রুমু দ্রুত আনিকার ফাটা মাথা অন্যায়ের মাধ্যমে চেপে ধরল। আনিকাকে ধরে রিক্সা নিয়ে উজ্জ্বল এবং রুমু চলে গেল হাসপাতাল। সবাইকে উঠানে দেখে রাশেদের রাগ দ্বিগুণ বেড়ে গেল। দিদার সে গালাগাল দিয়ে সবাইকে বের করে গেট বন্ধ করলো সে। রুমুর চোখে চোখ রাখতে ভীষণ লজ্জায় পড়ল আনিকা। যে মেয়েটাকে সে জমের মুখে ফেলেছিল, সেই মেয়েটাই আজ তাকে নিয়ে ছুটোছুটি করছে। আনিকা নিজের ভুলের অনুশোচনায় ভুগে, কিন্তু রুমু কি আদৌ ক্ষমা করবে? রুমুর গায়ের জমাটায় রক্তের ছড়াছড়ি, ওড়না ভিজিয়েছে রক্তে। উজ্জ্বলের মুখখানি পাংশুটে বর্ণ ধারণ করেছে। সবচেয়ে বড় কথা, উজ্জ্বল প্রচণ্ড রেগে আছে। তার চোখে চোখ রাখলে আঁতকে উঠে রুমু। আনিকার মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। টুকটাক ওষুধপত্র কেনা শেষে বাড়ি ফিরতে ফিরতে তাদের সময় লাগলো রাত 4টা। উজ্জ্বল বাইরে দাঁড়িয়ে রিক্সা খুঁজে, কিন্তু এই রাতে রিক্সা কি সহজে পাওয়া যায়? আনিকার শরীর ভেঙে আসে, তাই তাকে বসানো হলো টং দোকানের একটি বেঞ্চতে। রুমু আনিকাকে রেখে গিয়ে এলো উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, ঠিক আছেন আপনি? না, একদম ঠিক নেই, বাড়ি চল। কি হয়েছে? উজ্জ্বল প্রত্যুত্তর করে না। অনেকক্ষণ পর একটা রিক্সা পেলে বাড়ি পৌঁছাতে সক্ষম হয়। আনিকাকে রুমু নিয়ে এলো উজ্জ্বলের বাড়ি। সে কিছুতেই চায় না রাশেদের কাছে এই মুহূর্তে আনিকা ফিরে যাক। বাড়ি ফিরে উজ্জ্বল শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। রুমি জামা কাপড় পাল্টে ফিরল উজ্জ্বলের কাছে। আপনি রেগে আছেন কেন? একটু কাছে আয়, কথা আছে। রুমু ভ্রু কুচকালো। এই তো সে কাছে, আর কতটা কাছে আসবে? উজ্জ্বল মেজাজ থেকে রুমুকে কাছে টেনে জড়িয়ে ধরল। রুমু অবাক হলো না, চুপচাপ মুখ মুছে রইল সে। তোকেও কি এভাবে আঘাত করেছিল? জানোয়ারটাকে কি করি বলতো? রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আব্বা আসুক, ওর একটা উচিত শিক্ষা দিব। শিক্ষা? জানোয়ারটার শিক্ষা হবে বলে মনে হয় না। রুমু প্রত্যুত্তর করে না। তার শরীর কাঁপছে। চোখের সামনে ভেসে উঠছে সেদিনের দৃশ্য। রাশেদ কিভাবে মেরেছিল তাকে। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে?
তা ভেবে কুল পায় না রুমু। রুমু, আমি ওই বাড়িতে যাব না, কিছুতেই যাব না। এমন বিচ্ছিরি জীবন আর কতকাল থাকবো? যতদিন যাচ্ছে রাশেদ সীমা পেরিয়ে যাচ্ছে। জানিস রুমু, রাতে মেয়ের সাথে কথা বলে, আমি প্রতিবাদ করতে গেলে গায়ে হাত। এই তো গত রাতেই কাঁদতে কাঁদতে কথাগুলো বলেছিল আনিকা। ভাইয়ের আধপতনের কথা শুনে প্রত্যুত্তর করতে পারেনি রুমু। যে নিজের মায়ের পেটের বোনকেই ছাড় দেয় না, পরের মেয়েকে কতটা ছাড় দিচ্ছে তা নিশ্চয়ই বলতে হবে না। যে মেয়েটা গত রাতে কাঁদতে কাঁদতে কথাগুলো বলেছিল, সেই মেয়েটাই এখন শ্বশুরবাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে আছে। সৈয়দ ইসমাইলকে সব কথা জানিয়েছিল উজ্জ্বল। তিনি ভোরে বাড়িতে এসে উপস্থিত হয়। এসব নিয়ে রাশেদের সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। সব যখন সহ্যের সীমানায় পেরিয়ে যাচ্ছিল, তখনই রাশেদের গালে চড় বসালেন তিনি। এই ছেলেকে মারলে কি দমে? উল্টা ইসমাইলের দিকে তেড়ে আসলো। বাড়ির বউ বাইরে থাকবে ব্যাপারটা ইসমাইলের নিকট সমীচীন নয়। সকাল 10টায় তিনি উপস্থিত হন উজ্জ্বলদের বাড়িতে। বেশ অনেক বছর পর ভাইয়ের ঘরে এসে কি বলবে কি করবে ঠিক বুঝে উঠতে পারলেন না। তার বিব্রত ভাবটা উজ্জ্বল ঠিকই ধরতে পারল। ছেলেটা টিপ্পনি কেটে বলে, চাচা যান, ইতস্তবোধ করছেন কেন? মনে রাখবেন, আপনি কিন্তু আপনার ভাইয়ের বাসায় নন, বেআইয়ের বাসায় এসেছেন। চোখাচোখি হলো দুই ভাইয়ের। অন্যরকম অনুভূতিতে চুপসে গেল তারা। নার্গিস আজ ভীষণ খুশি। কি করবেন না করবেন তিনি ভেবে পান না। কত বছর পর রুমুর বাবা এসেছে। তিনি চটজলদি রান্নার কাজে লেগে গেলেন। সে সাথে রুমু টুকটাক সাহায্য করছিল। খাওয়া দাওয়া পর্ব শেষে আনিকাকে নিয়ে ফিরে গেলেন তিনি। দিন আসে, আবার ব্যস্ততা ঘিরে রেখে দিন যায়। বেশ অনেক দিন কেটে গেল। রাশেদ আর আনিকার সম্পর্ক এখনও ঠিক হলো না। ইদানিং রাশেদ নেশা করে বাড়ি ফিরে। রাশেদের মা এখন এর প্রতিবাদ করেও লাভ হয় না। যে ছেলে বকে গেছে সে ছেলেকে যত যাই বলুক আর কি পোষ মানে? রাশেদের প্রত্যেকটা কাজে কথায় সাফাই গাইতেন রাবেয়া। ভুলকে ভুল তিনি কখনোই বলতেন না। রাশেদ যা করছে তাই সঠিক, এরূপ মনোভাব ইদানিং কাল হয়ে দাঁড়িয়েছে তার। এতদিনে জল্পনা কল্পনাকে রূপ দিয়ে অবশেষে উজ্জ্বলের সেই দিন এসেই গেল। আজ উজ্জ্বলের নতুন রেস্টুরেন্টের উদ্বোধন কাজ সম্পন্ন হয়েছে। তাদের হাতে যতটা সময় ছিল, উজ্জ্বলের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীগণ রুমু তারা পুরো দফতর অনলাইন অফলাইনের প্রচারণা চালিয়েছে। উজ্জ্বলের এখন নিজস্ব একটা পরিচয় গড়ে উঠেছে। অপরদিকে অনলাইনে উজ্জ্বলের বেশ অনেক শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে। তারা সকলেই উজ্জ্বলের গানের ভক্ত। যদিও উজ্জ্বল শুধু গান গায় আর বাকি সব রুমুর দায়িত্বে। অনলাইনের এসব উজ্জ্বলের খুব বেশি ধ্যান ধারণা নেই। মানুষের ভিড়ে উজ্জ্বল হতভম্ব কিংকর্তব্য বিমূঢ়। ছেলেটা এতটাও আশা করেনি এত তো মানুষ আসবে। এক দেখা সবার কাছে রেস্টুরেন্টটা ইউনিক লেগেছে। বিশেষ করে যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য এই রেস্টুরেন্টটা জুৎসই। খাওয়া দাওয়ার মান বেশ ভালো, সাড়া পাচ্ছে উজ্জ্বল। সকালে উদ্বোধনের সময়টাতে রুমু, নার্গিস, সৈয়দ, শামসুল, সৈয়দ ইসমাইল এসেছিলেন। সবাই বাড়ি ফিরে গেল, থেকে গেল রুমু। ব্যস্ততম একটা দিন পেরিয়ে সন্ধ্যা নামল। সৈয়দ শামসুল তার কাজে ফিরছিলেন। হঠাৎ রাস্তার ধারে থমকে দাঁড়ালেন তিনি। ঝলমলে আলো ওই সুসজ্জিত একটি ভবন, আশেপাশে মানুষের ঢল। বোঝাই যাচ্ছে ব্যস্ততম স্থান। এই তো স্থানটাই অকর্মা উজ্জ্বলের কর্মস্থান। তার চোখ ভিজে উঠল। একটা ছেলে কম কাঠখোট্টা হয়ে এত দূর আসেনি, কিন্তু সব বুঝেও তবু সৈয়দ শামসুলের রাগ কমল না, সহানুভূতি জাগল না। তিনি চোখ মুছে চলে গেলেন নিজ গন্তব্যে। ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল রুমু। হঠাৎ গালে ঠোঁটের স্পর্শে চমকে উঠেছে। উজ্জ্বলের ভেজা চুল গলায় ঝুলানো গামছা থেকে তড়িঘড়ি উঠে বসলো। কখন এলেন? অনেকক্ষণ হলো। আমায় উঠালেন না কেন? সারা রাত যখন জাগবি এখন ঘুমিয়েই থাক। বাজে কথা ছাড়ুন। রুমু উঠে বসলো। ঘুম ঘুম চোখে তাকিয়ে রইল উজ্জ্বলের পানে। ছেলেটা মিষ্টি হেসে মুখ ডুবায়। রুমুর গলায় ভেজা ছোঁয়ায় ছলকে উঠে মেয়েটা। রুমু সরাতে চায় উজ্জ্বলকে, কিন্তু উজ্জ্বল তার কাজে ব্যস্ত। সে ছাড়া তো দূরের কথা, বরং আরো কাছে টেনে নেয়, কোলে তুলে চুলের বাঁধন খুলে দেয়। উজ্জ্বল, সব ঠিকঠাক ছিল? হুম সবাই সন্তুষ্ট তো? হুম আজকের দিনটাতে আপনার বন্ধুটা এলে ভালো হতো। উনি এতটা সাহায্য করলেন, অতটা থাকতেই পারলেন না। হুট করে চলে আসা যায়? সে নিজেও ব্যস্ত, বুঝলে। উজ্জ্বল, বলো ডার্লিং। খেয়েছেন? এই তো খাচ্ছি। রুমু ধাক্কা দিয়ে সরিয়ে দিল উজ্জ্বলকে। কত বড় বেয়াদব ছেলে এসব বলে। উজ্জ্বল নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে রইল রুমুর পানে, অথচ রুমুর চাউনি আগুনের চুল্লির ন্যায়। উজ্জ্বল পুনরায় এগিয়ে এলো, রুমুর ঠোঁট ঠোঁটে মিশিয়ে নিজের নিয়ন্ত্রণ হারালো। রুমু উজ্জ্বলকে আবার সরালো। হুটহাট উজ্জ্বলের এসব আক্রমণ সে নিতে পারে না, কিন্তু উজ্জ্বল কি বাধা মানে?
ছেলেটা এগিয়ে এসে আবার জড়িয়ে ধরে রুমুকে। তার ওষ্ঠের ছোঁয়ায় রুমু প্রতিবারই হার মানে। রুমু কাতর হয়ে হেলে পড়ার আগে উজ্জ্বল তাকেই টেনে ধরে। সৈয়দ উজ্জ্বল আনিসের ওয়াইফ, এটুকুতেই কুপকাত হলে চলবে? একটু তো স্ট্রং হ। রুমু উজ্জ্বলের কথা প্রত্যুত্তর করতে পারে না। মেয়েটা জোরে জোরে শ্বাস ছেড়ে বসে পড়ে বিছানায়। আশেপাশে চোখ বুলিয়ে সে পানি খুঁজল, কিন্তু পানির দেখা নেই। উজ্জ্বল বুঝতে পারে তার চাওয়া দ্রুত। পানি এনে রুমুর হাতে ধরিয়ে দেয়। এতদিনে তোকে স্ট্রং করতে পারলাম না, আমি ব্যর্থ। আর এত দিনেও আপনাকে কন্ট্রোলে আনতে পারিনি, ব্যর্থ আমি। তুই আমাকে কন্ট্রোলে আনবি? তোকে দেখলেই তো আমার কন্ট্রোল ব্যাগপত্র গুছিয়ে বিদায় জানায়। তুই হাসলেও ভাল লাগে, কাঁদলেও ভাল লাগে, রাগলেও ভাল লাগে। এত ভালো লাগা বোধ হয় অপরাধ। ভীষণ অপরাধ। রুমু উঠে দাঁড়ালো। উজ্জ্বল তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। কোথায় যাচ্ছিস? ক্ষুধা পেয়েছে। এই তো খাওয়ালাম, তাও ক্ষুধা পায়? এটা পেট নাকি মহাসাগর? রুমু বিরক্ত হলো। উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল রুমের বাইরে। রাতের খাবার টেবিলে উজ্জ্বল রুমু একাই খেল। খাওয়ার মাঝে উজ্জ্বল রুমুর পাতে শিং মাছ তুলে দিতে চাইলে রুমু বাধা দিলে ছিটকে ঝোল পড়লো রুমুর গায়ে। এই আপনি জানেন না আমি শিং মাছ খাই না। তোর মতো বেককল মেয়ে আর কারো ঘরে আছে বলে তো মনে হয় না এই সাধের মাছ তুই রিজেক্ট করিস। আজ পর্যন্ত তুই ভালো জিনিস চিনতে পারিসনি। খাবি তো ব্রয়লার বটকা মুরগি, দেশি জিনিস চিনবি নাকি? ঠিক বলেছেন, আমি ভালো জিনিস চিনি না। এই যে দেশে এত ছেলে থাকতে আপনার মতো ছেলেকে কেন বিয়ে করলাম? আফসোস সুরে কথাটি বলল রুমু। নিজের যুক্তিতে নিজেই ধরা পড়ল উজ্জ্বল। আর কথা না বাড়িয়ে দ্রুত হাতে প্লেট নিয়ে চলে যায় হাত ধুতে। রুমু রুমে গিয়ে জামা কাপড় হাতে তুলে নেয়। উজ্জ্বল গায়ে ঝোল ফেলা তার মেজাজটা বড্ড বিগড়ে গেছে। উজ্জ্বল যখনই রুমে প্রবেশ করলো রুমু তাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। এটা কি হলো? আমাকে বের করে দিলি কেন? আমি জামা পাল্টাবো, আপনি যান। যাবো কেন? এটা যাওয়ার মতো কিছু? অবশ্যই আপনার লজ্জা শরম না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। রুমু মুখের উপর সশব্দে দরজা লাগিয়ে দিল। উজ্জ্বল তাচ্ছিল্য হেসে বলে, নিজের স্বাধীন করা দেশে নিজেরই প্রবেশ নিষিদ্ধ ভাবা যায়? এদিকে নগ্ন দেহের ভাঁজে নিজেকে আড়াল করেছে রাশেদ। বাইরে ঝমঝম বৃষ্টি ঝরছে, প্রলয়কারী ঝড়ে। এখনই টিনের চালটা যেন ছিদ্র হয়ে যাবে। এ বুঝি বাতাসে তাণ্ডবে উড়ে যাবে ঘরের চাল। থেকে থেকে আকাশের বাজ পরিবেশটাও আরো দুর্বোধ্য করে তুলেছে। অনৈতিক সম্পর্ক আর অনৈতিক ছোঁয়া দুটোকেই প্রশ্রয় দিচ্ছে সে। একে অপরের কামুক চাহিদা পূরণে ব্যস্ত। বৃষ্টির ঝমঝম শব্দের সহিত মেয়েটির শীতকার ধ্বনি মিশে একাকার। আশেপাশে দূর দূরান্তের কেউ তো জানেই না ছোট্ট ঘরে কি নীলিয়া খেলা চলছে। আদৌ জানার কথা না। এই রাতে ঝড় বৃষ্টি মাথায় করে অতি দরকার ছাড়া কেই বা বের হবে? কি রে সুন্দরী, চুপ কেন? ছাড়েন তো। আজ রাত কি ছাড় যাবে? ছাড়ার মতো রাত না। বাড়ি ফিরবেন না? বৃষ্টি দেখিস না, এই রাতে বের হব না। আপনার বাবারে কি জবাব দিবেন? আগে সকাল হোক, তারপর ভাবা যাবে। রাশেদ উঠে বসলো। খাটের পাশে থাকা টেবিল থেকে মদের বোতলটি নিয়ে সম্পূর্ণ মুখে পুরে নিল। মেয়েটি আশাহত চোখে তাকিয়ে রয় রাশেদের পানে। এই লোক মদ কবে ছাড়বে? এসব ছাইপাশ গেলা কি খুব দরকার? মেয়েটির নাম ময়না। ইদানিং রাশেদ যার কাছে এলে নিজের সুখ খুঁজে পায়, মানসিক শারীরিক তৃপ্তি পায়। এই সেই মেয়ে। ময়না সাহস নিয়ে রাশেদের হাত থেকে মদের বোতল ছিনিয়ে নেয়। কবে ছাড়বেন? আর কতবার বলবো বলেন তো? আরে বোতলটা তো শেষ করতে দে। নেশা ছাড়েন রাশেদ। তোর নেশা বড় নেশা, বুঝলি? বোঝা লাগবে না। এই নেশা আমার এক সংসার ভাঙছে। আমি আর চাই না আপনার হারাতে। রাশেদ শব্দ করে হাসলো। কোমর জড়িয়ে কাছে টানলো ময়নাকে। মেয়েটার শরীর থেকে কাঁথা সরিয়ে নগ্ন করে জড়িয়ে ধরলো বুকের মাঝে। বোকা, ভয় পায় না। আমরা বিয়ে কবে করব? আগে তোর সতীনের বিদায় করি। কবে করবেন? এত তাড়া কেন রে তোর? আমারে কি সন্দেহ করস? না না, একদম না। তাহলে সব কিছু সুযোগ আর সময় আছে। কিন্তু আর কতদিন আপনার সাথে রাত কাটাবো? এলাকার মানুষ জানলে কি হবে ভাবতে পারছেন? ভাগ্যিস কেউ দেখে না, যদি দেখে ফেলে। তাছাড়া দাদি তারা দিতেছে। তোর দাদিরে বলবি আর কয়েকদিন,
তারপরেই তোরে আমার ঘরে তুলব। বুড়ি আজ বাড়ি না থাইকা বেশ ভালোই হয়েছে, মন মতো থাকা যাচ্ছে। দাদি বারণ করছে আপনার সাথে আর যেন শারীরিক মেলামেশা না করি। তোর দাদি বলছে? হুম। বুড়ির গলাটা কাইটা কুত্তারে খাওয়াইমু। কিরমিনের কথাটি বলল রাশেদ। ময়না ভয় পায়। কথা ঘোরাতে রাশেদকে পুনরায় কাছে টেনে নেয়। রাশেদ ভ্রমে পড়ে যায়। ময়নার শরীরের সুখ খুঁজতে ব্যস্ত সে। রাশেদের এলাকায় কিছুটা দূরে ময়নার বাড়ি। মেয়েটার স্বামী মাত্র 4 মাস আগে তাকে তালাক দিয়েছে। তার প্রথম স্বামীও নেশা জুয়ায় আসক্ত। মায়ার মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে, সেখানে ওনার নতুন সংসার হয়েছে। ময়না এখন দাদির সাথে থাকে। অন্যের সংসার ভেঙে মায়া যে সংসার করতে স্বপ্নের জাল বুনেছে, এই যে অন্যায় আবতার, তাও সে জানে। এই জানাতে তার বিবেক বাঁধে না, কেননা নিজ স্বার্থ আগেই রাশেদের মতো টাকার মেশিনকে বিয়ে করলে তাকে আর দারিদ্রতার বশে থাকতে হবে না। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কাঁচের দেয়ালে। মাথা থেকে বাইরে তাকিয়ে আছে রুমু। রেস্টুরেন্টের বাইরে ছোট্ট একটা পুল করা হয়েছে, সেখানে রাখা হয়েছে রঙিন মাছ এবং জলজ উদ্ভিদ। সেই সাথে ফুটে আছে কিছু বড় বড় পদ্ম ফুল। রেস্টুরেন্টের এক কোণে করা হয়েছে ফোয়ারা, উঁচু স্থান থেকে গড়িয়ে পড়ছে পানি। দুই ধারে বেশ কিছু গাছ এবং পাথর। কৃত্রিম এসব কিছুতে অন্যরকম শান্তি খুঁজে পায় রুমু। হাতে থাকা কফির কাপটা আচমকা টেনে নিল উজ্জ্বল। সেই কাপটায় চুমুক বসে তৃপ্তির শব্দ তুলল। ডার্লিং, একা বসে কেন? আমি আমার ডার্লিংকে পাহারা দিচ্ছি। এখানে মেয়েদের উৎপাত একটু বেশি তো, তাই। গুড। কিছু খাবে? ভালো লাগছে না। কেন? বাড়ি যাবো, এখানে এসেই আটকে গেলাম। সকালে রোদ দেখে যা খুশি হয়ে এলাম, এখানে এসেই নামলো বৃষ্টিটা। নেমেছে তো নেমেছেই, থামার নামই নেই। দুপুর হয়ে এসেছে, এখান থেকে খেয়েই যেও। আচ্ছা দেখি তুমি। রুমু কথা শেষ করার আগেই উজ্জ্বলের কাছে এসে দাঁড়ায় একটা মেয়ে। তার হাস্যোজ্জ্বল চাহনি উজ্জ্বলকে কিছুটা বিব্রত করে। মেয়েটা কি তাকে চেনে? কই, সে তো চেনে না। অবশ্য তার গান অনলাইনে শুনে অনেকে তার থেকে রেস্টুরেন্টে আসে দেখা করতে। আজকাল পথে ঘাটে দেখলেও উজ্জ্বলকে তার শুভাকাঙ্ক্ষীরা চিনে ফেলে। ভাইয়া, আপনি উজ্জ্বল না? জি। আপনার কণ্ঠ বেশ মধুর, আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু। আপনার রেস্টুরেন্টটাও অনেক সুন্দর, বর্তমানে সবার মাঝে হাইপ তুলেছে। জি, সবই আপনাদের সাপোর্ট। মেয়েটা কৌতূহল চোখে রুমুর পানে তাকায়। আপনার ওয়াইফ না? জি, আমার ওয়াইফ রুমু। মাশাল্লাহ, আপনাদের একসাথে দারুণ লাগে। ধন্যবাদ। মেয়েটা আরও কিছু কথা বললে নির্দিষ্ট সিটে গিয়ে বসলো। বৃষ্টি থেমেছে। রুমু দ্রুত বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। উজ্জ্বল বলেছিল এগিয়ে দেবে, তবে রুমু বলল কাজে আছে, কাজেই থাকুক। রেস্টুরেন্টের বাইরে রোডটা প্রধান সড়ক, পাস সিএনজির ছড়াছড়ি। রিক্সার জন্য 10 মিনিট দাঁড়িয়ে থেকেও রিক্সা পেল না। সে যাও একটা পেল, 20 টাকার ভাড়া চেয়ে বসলো 50 টাকা। ঝিরঝিরি বৃষ্টি আবার শুরু হয়েছে। বাধ্য হয়ে যখনই রেস্টুরেন্টে ফিরবে তখনই তাকে ডেকে উঠল কেউ। ওই রিমু। চকিতে নজর ঘুরালো সে। চেক শার্টে দাঁড়িয়ে থাকা ছেলেটি তার অত্যন্ত পরিচিত। হাই স্কুলে তাদের বেশ ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু কলেজে উঠতে শুভ চলে যায় অন্য শহরে। আরে শুভ, তুই এখানে? তোদের বাড়িতেই যাচ্ছিলাম, কত বছর হয়ে গেল তোকে দেখি না। এখানে কোথায় এসেছিস? এদিকে আমার কে আছে? কেউ নেই। এই তো আশেপাশে শহরের মামার বাড়ি, কাউকে না জানিয়ে এদিকে চলে এলাম। ভালো করেছিস, তোকে দেখে ভীষণ খুশি হয়েছি। কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, বাড়ি ফিরবো। আয়, বাইকে বস, তোকে নামিয়ে দেব। না না, আমি রিক্সায় যাব। আরে বস তো। শুভ চট করে ধরে ফেলল রুমুর হাতে এবং টেনে এনে বাইকে বসাতে উন্মুখ হলো। শুভ কি তার কাজে সফল হলো? মোটেই না। তার আগেই রুমুর হাত টেনে ছিনিয়ে আনলো উজ্জ্বল। হঠাৎ টান সামলাতে না পেরে রুমু ছিটকে পড়লো রাস্তার ধারে কাদা পানিতে। আকস্মিক ঘটনায় রুমু শুভ দুজনে অপ্রস্তুত, বাক্যহারা। শুভ উজ্জ্বলের মুখ পানে তাকাতে ভয় পেল সে। চেনে উজ্জ্বল ভাইকে, স্কুল লাইফে তাকে কতবার যে শাসিয়েছে যেন রুমুর সাথে বন্ধুত্ব ছিন্ন করে। রুমুকে পাগলের মতো ভালোবাসে উজ্জ্বল, সে কথা শুভ জানতো, কিন্তু এত বছর পর এসেও যে উজ্জ্বলের থাবায় পড়বে কে জানতো। রুমু যে পড়ে গেল, উজ্জ্বলের সেদিকে হুঁশ নেই। সে তাকিয়ে আছে শুভর দিকে। শুভ এগিয়ে এসে পুনরায় রুমুকে তুলতে নিলে তার আগে উজ্জ্বল রুমুকে 5 করে তুলে নিল। উজ্জ্বল ভাই, ভালো আছেন?
এখানে এসেছিস কেন? এমনি। এমনি এসেছিস, এমনি চলে যাবি? বেশ ধমক দিয়ে বলল উজ্জ্বল। শুভ আর দাঁড়ানোর সাহস করেনি, দ্রুত বাইক স্টার্ট দিয়ে চলে গেল অপর দিকে। রুমু দাঁত মুখ খিচে তাকালো উজ্জ্বলের পানে। এটা আপনি কি করলেন? চুপ। এবারে ধমকটা বেশ জোরই দিল উজ্জ্বল। রুমু কথা বলার সাহসে করে না। রুমুকে নামিয়ে বাইকে আনলো এবং রুমুকে বসতে নির্দেশও দিল। বাড়ি ফিরে উজ্জ্বলের রাগ দেখে কে। সারা ঘর জুড়ে পায়চারি করছে, ঠান্ডার মাঝে খালি গায়েও সে ঘামাচ্ছে। রুমু মাত্রই গোসল সেরে এসেছে। উজ্জ্বলের রাগান্বিত ভাবটা সে বড্ড ভয় পায়। উজ্জ্বল এখনো রেগে আছেন? শুভ তোর হাত ধরেছে কেন? ধরে ফেলেছে ভুলে, আমি কিছু বলার। চুপ কর, এসব আমার ভালো লাগে না, তুই জানিস না? জানি। তাহলে রেগে যাচ্ছেন কেন? আশ্চর্য, আমি রাখবো না? না মানে। আচমকা রুমুর হাতে শক্ত করে চেপে ধরল উজ্জ্বল। দাঁতে দাঁত চেপে বলে, এসব আমার একদম পছন্দ না রুমু। আমি কিন্তু এবার খারাপ হলে আমাকে ভালোভাবে পাবি না। টনটনে ব্যথায় চোখে পানি চলে এলো। সেই সাথে উজ্জ্বলের ধমকে মনটা কেমন মরে যাচ্ছে। ঝাপসা চোখে মুহূর্তে 2-3 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই পাল্টা ধমক দিল। তখনই বাইরে থেকে ডেকে উঠলেন নার্গিস। মায়ের ডাকে হাত ছেড়ে দরজা খুলল উজ্জ্বল। নার্গিস এসেছে রুমুর কাছে, তাই বিনা বাক্য রুমে ঢুকতে দেখতে পেল রুমুর কান্নামাখা চাহনি। রুমু অবশ্যই ইচ্ছা করেই চোখ মুছিনি। সেই চায় উজ্জ্বল নার্গিসের কাছে যেন বকা খায়। কি রে রুমু, কাঁদছিস কেন? আপনার ছেলেকেই জিজ্ঞেস করেন। নার্গিস ভ্রু কুঁচকে বলেন, রুমু কাঁদছে কেন? রাস্তার পাশে কই মাছ উঠতে দেখেছে, ধরতে পারিনি বলে কাঁদছে। দেখেছো মা, কি বোকা মেয়ে, একটা মাছের জন্য কেউ কাঁদে? উজ্জ্বলের কথায় ভরকে গেল রুমু। কি হয়েছে আর কি বলেছে? নার্গিসের মুখ থেকে রাগের মেঘটা কেটে গেল। তিনি হাসি মুখে বলেন, আরে ফ্রিজে তো কই মাছ আছে, কই মাছ খাবি? দাঁড়া, আমি ভেজে দিচ্ছি তোকে। নার্গিস চলে গেল। রুমু রেগে মেগে তাকালো উজ্জ্বলের পানে। আপনাকে বিয়ে না করে অন্তত শয়তানের সাথে প্রেম করা অনেক ভালো ছিল। আশ্চর্য, যমজ ভাই বোন প্রেম করে কেমনে? বাচ্চা নাও না কেন? স্বামীরে বশ করার মূল মন্ত্র হইল বাচ্চা কাচ্চা। বিয়ের এত বছরেও বোঝো নাই? এদিকে পান চিবুতে চিবুতে কথাটি বলল প্রতিবেশী একজন বৃদ্ধা। তিনি এসেছেন, বসেছেন, টুকটাক আলাপচারিতা করছেন। ইদানিং এই বাড়িতে যে ঝামেলা লেগেই আছে, এসব ব্যাপারে খোঁজ নিতে এসেছেন। উক্ত কথাটি বলেই তিনি ঘুমটা টেনে চলে গেলেন। আনিকা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে বৃদ্ধার পানে। রাবেয়া হতাশার শ্বাস ছাড়লেন। আনিকাকে দোষারোপ করে বলেন, বিয়ের এত বছর হলো বাচ্চা নিলা না কেন? বাচ্চা ছাড়া কি পুরুষ মানুষের সংসারে মন ভরে? বিয়ের 1 বছরেই তো বাচ্চা নিতে হয়। আম্মা, আপনার ছেলেই তো বললো বাচ্চার নাম যেন 2 বছরেও না তুলি। 2 বছর করে যে আরো কত বছর পার করলা, সেটা কি আমার ছেলের দোষ? আল্লাহ আমার গর্ভে সন্তান না দিলে আমি কি করতে পারি আম্মা? তর্ক করবা না। তর্ক না করে আর কতকাল থাকবো? আমি বলি নেই ডাক্তার দেখাতে, আপনার ছেলেই তো পাত্তা দিল না, আপনিও কোনো গুরুত্ব দিলেন না। আমার ছেলে কেন যাবে ডাক্তারের কাছে? সমস্যা তোমার গর্ভে বাচ্চা আসে না, তাহলে আমার ছেলে কেন ডাক্তারের কাছে যাবে? আম্মা, আপনি এই যুগে এসে অবুঝের মতো কথা বললেন। এই আমারে যুগের দোহাই দিবা না। এখন তো স্বামী হাত থেকে ছুটছে, কি করবা করো। রাবেয়া প্রস্থান করলেন। এমনভাবে কথাগুলো বললেন যেন সব দোষ আনিকার। বাচ্চা না হওয়া নিয়ে ঠিক কয়েক মাস আগেও চিন্তায় থাকলেও এখন আর চিন্তা আফসোস কিছুই করে না। বরং সময়ের সাথে সাথে মনে হচ্ছে বাচ্চা না হয়ে সে বেঁচেই গেছে। এই অসভ্য বর্বর লোকটা নিশ্চয়ই নিজের বাচ্চাকেও ছাড়তো না। একটা অসুস্থ পরিবেশে বেড়ে উঠত কোমল শিশুটি। যা হবে আর হবে, যা হবার দেখা যাবে। রাশেদ ইদানিং রাতে বাড়ি ফেরে না। সৈয়দ ইসমাইল কি করবেন নিজেই ভেবে পাচ্ছেন না। তিনি সবার সালিশ বৈঠকে যান। এলাকার সম্মানীয় ব্যক্তি তিনি, অথচ তার ঘরেই চলছে নিন্দনীয় কাজ কারবার। এসব শুনলে কি মানুষ হাসবে না? অবশ্যই হাসবে, উপহাস করবে। যেদিন আনিকাকে মেরে হসপিটাল পাঠিয়েছিল সেদিনই এলাকার লোক নানান কথা তুলেছে, নানান সমালোচনা করেছে। তার একমাত্র ছেলে যেন এক টুকরো নরক। নিজের মেয়ের জামাইকে একবেলা আদর আপ্যায়ন খাওয়াতে পারেননি। কত রাত কেটে গেছে ছেলের চিন্তায়, শান্তিতে ঘুমোতে পারেন না। ব্যবসায় যাও হাত লাগিয়েছিল ইদানিং তাও ছেড়ে দিয়েছে। অথচ টাকা টাকা করে নিয়মিত ঝগড়া করছে। বয়স তো বেড়েছে, আর কতকাল কুলাঙ্গারটার এসব সহ্য করবে? ছেলেটাকে এতটা উগ্র আচরণের মূল কারণ তার মা। মায়ের আশকারা ছেলেটা ছোট থেকে অন্যায়ের কাজে প্রশ্রয় পেয়েছে, সাহস পেয়েছে। সব মিলিয়ে এখন তার অন্যায় সহ্যের বাইরে চলে গেছে।
যে ছেলে মায়ের কথায় চোখের পলক ফেলতো সে ছেলে এখন মায়ের কথায় এক কানে ঢুকায় তো আরেক কান দিয়ে বের করে। রাতের খাবার খেয়ে চুপচাপ শুয়ে আছে আনিকা, তার পাশে শুয়ে আছে রাশেদ। এক বিছানা থাকলেও মনের দিক দিয়ে বিশাল দূরত্ব তাদের। কাঁদতে কাঁদতে আনিকার চোখের পানিও ফুরিয়ে এসেছে। যে ছেলেটাকে ভালোবাসে গৃহত্যাগ করেছে সেই ছেলেটাই আজকাল তাকে তালাক দেওয়ার হুমকি দেয়। ভালোবাসা এত তাড়াতাড়ি ফুরিয়ে যায়? কাকে ভালোবাসলো আনিকা? জীবনের হিসাব কষলে মনে হয় জীবনটা তার ভুলে ভরা। আবার পড়াশোনা শুরু করবে, আবার সাজাবে জীবনটা, কিন্তু কোথা থেকে যে কি শুরু করবে? ওই শোন। রাশেদ আচমকা হ্যাচকা টেনে কাছে আনলো আনিকাকে। ভয়টা পায় শারীরিক মেলামেশা ইদানিং তাদের হয় না বললেই চলে। যতবার রাশেদ তার কাছে এসেছে তাকে মারতেই এসেছে। ছাড়েন আমারে। এত দেমাগ কিসের রে তোর? ছাড়েন, আপনার ছোঁয়াও আমার কাছে বিষের মতো লাগে। নতুন নাগর জুটছে নাকি? ছি, লজ্জা লাগে না? সবাইকে কি নিজের মতো ভাবেন? কথা কম বল। তোর ননদের ফোন লাগা। কেন? 20,000 টাকা দিতে বল। তুই বললে এমনি টাকা বের হবে। আপনি ভাবলেন কি করে আমি রুমুর কাছে টাকা চাইব? চাইবি না কেন? উজ্জ্বল যে পরিমাণ ইনকাম করতেছে তোর ধারণা আছে? সে তার পরিশ্রম সততা দিয়ে ইনকাম করতেছে। আপনার জুয়া খেলার জন্য আমি তার কাছে টাকা চাইব? ভুল ভাবলেন। আচমকা আনিকার চুল টেনে ধরল রাশেদ। টনটনে ব্যথায় দাঁত মুখ খিচে রইল মেয়েদের। তোরে আমি তালাক দিব। বেশি গ্যাঞ্জাম করলে আজ রাতেই আমি তালাক দেব। দেন, তালাক দেন, ভয় পাই না আমি। কি পাস না? ভয় পাই না। দৃঢ় কণ্ঠে বলল আনিকা। রাশেদ যেন আরও রেগে যায়, টেনে ধরে মেয়েটার চুল। যে স্বামীর হাতে ভালোবাসার ছোঁয়া ছিল আজকাল সে স্বামীর হাতে যন্ত্রণার ছোঁয়া। নাগর পাচ্ছিস? নতুন নাগর পেয়ে তোর গলার আওয়াজ এত ধারালো হইল? চুল ছাড়েন, অনেক সহ্য করছি, আর না। কি করবি তুই? পুলিশের কাছে যাব। রাশেদ হো হো শব্দে হেসে উঠল। তাদের কুৎসিত হাসিতে গায়ে কাটা তুলল আনিকার। মেয়েটা এবার ভয় পেল। এই ভর তো চাউনিটা ঠিকই ধরে ফেলল রাশেদ। ওই পুলিশ সোরার বাচ্চারা তোর কি নাগর নাকি রে? শেষোক্ত কথাটি বলে আনিকাকে বিছানা থেকে ছুঁড়ে ফেলে দিল নিচে। আনিকা উঠে বসার আগেই মাটির বড় ফুলদানিটা ছুঁড়ে ফেললো তার মাথায়। নিস্তব্ধতা কাটিয়ে ফুলদানি ভাঙার শব্দ চারিদিক ছড়িয়ে পড়ল। চিনচিন ব্যথায় দ্রুত মাথায় হাত রাখলো আনিকা। রক্তে ভেসে যাচ্ছে কপাল। এই রক্তাক্ত শরীর দেখে রাশেদের মায়া হয় না, বরং একে একে গালি ছুটতে থাকে। আনিকা আর সহ্য করতে পারে না। ছোট টেবিলে থাকা কাঁচের গ্লাস দিয়ে মাথায় বাড়ি মারে রাশেদের। আনিকা এমন এক কাজ করতে পারবে স্বপ্নেও ভাবেনি রাশেদ। তার মাথা না ফাটালেও প্রচণ্ড ব্যথা পেয়েছে। উজ্জ্বল আজ ভীষণ ব্যস্ত। তার রেস্টুরেন্টটা সম্পূর্ণ আবারও সাজানো হয়েছে। বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে তার বন্ধু দেশে আসবে বলে। উজ্জ্বলের পাশাপাশি রুমও ভীষণ আগ্রহের সহিত কাজ করছে, কিন্তু তার কাজের গতি থেমে যায় অনিকার সহিত কথা বলে। রাশেদ যে দিনকে দিন তার অত্যাচার বাড়িয়ে দিচ্ছে, এসব আর মানা যাচ্ছে না। এর একটা সমাধান দরকার। সারাদিন কাজ শেষে ক্লান্ত দেহ টেনে বিছানায় শুল। উজ্জ্বল রুমও এসে বসলো তার পাশে। উজ্জ্বল, আপনার সাথে কথা আছে। বল। আনিকা ভাবির কিছু একটা করা উচিত। রাশেদ জানোয়ারটা তাকে গতকাল রাতেও মেরেছে। কি করবি তুই? তুই নিজেই তো মার খাবি। আমি একা তো পারবো না, আপনিও আমার সাথে থাকবেন। আজকাল নাকি তালাক দেবে বলে হুমকি দেয়। তো দিচ্ছি না কেন? মেয়েটা অন্তত বেঁচে যায়। আমিও তাই চাই। সেসব পরে হবে। সেদিন অনেক কাজ করেছিস, এখন রেস্ট কর। আপনার বন্ধুরা কখন আসবে? ঢাকা এসে তো পৌঁছে গেছে, কালকেই এখানে আসবে। উজ্জ্বল হঠাৎ চুপসে গেল। কিছু বলবে করেও বলার সাহস পায় না। রুমু তার চোরা চাহনিটা ঠিকই ধরে ফেলে। উজ্জ্বল, আপনি কি কিছু বলবেন? ইয়ে মানে রুমু, তোর ভাই একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে, তাকে নাকি বিয়েও করবে। কে সেই মেয়ে? মেয়েটার নাম ময়না, ডিভোর্সি। তবে ওই মেয়ের কাছেই চলেন। মেয়েটাকে বুঝিয়ে বলে নিশ্চয়ই রাশেদের সঙ্গ ছাড়বে। লাভ নেই, মেয়েটা সব জানে। কি বেয়াদব মেয়ে রে বাবা, হাতে ধরে নিজের বিপদ রাখছে। এসব মেয়েকে বলেও লাভ নেই রুমু। জেনে শুনে যখন এমন করেছে নিশ্চয়ই আমাদের কথা শুনবে না। তাও ঠিক। রুমু উঠে দাঁড়ালো, কিছু ভেবে ফিরে আসলো পুনরায়। ফল কাটা ছুরিটা নিয়ে বসলো উজ্জ্বলের পাশে। কি রে, ছুরি আনলি কেন? আনিকা ভাবির সংসার তছনছের পেছনে মূল কারণ বিয়ের এত বছরেও বাচ্চা না নেয়া। এতে নাকি রাশেদ ভাই বিগড়ে গেছে, সংসারে মন হারিয়েছে। তোর ভাই কি বিয়ের আগে খুব ভালো ছিল?
কথা শেষ করতে দিন। বল। পাশের বাসার চাচি এটাই বলল, আজ আমার পরামর্শ দিয়ে গেল এই বছরই যেন বাচ্চা নিয়ে ফেলি, তা না হলে আপনিও নাকি সংসারে মন হারাবেন। রুমা আচমকাই উজ্জ্বলের গলায় ধারালো ছুরিটা চেপে ধরল। উজ্জ্বল হাসবে নাকি কাঁদবে তার প্রতিক্রিয়া বোঝাতে ব্যর্থ। তুই দেখি আজকাল পাড়া প্রতিবেশীর কথা খুব শুনিস। আজ শেষবারের মতো দেখিয়ে যাচ্ছি, শুধু আমার ভালোবাসায় আঘাত দেন, গলা কেটে ফেলবো, মাইন্ড ইট। ওকে ওকে, সেম টু ইউ। ওকে, বাচ্চা কি নিব? আগে বাচ্চা বানান কর, তারপর সিদ্ধান্ত নিচ্ছি।